ইলেকট্রিক্যাল ফর অল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ আমরা শুরু করছি রাজপুত ফার্স্ট চ্যাপ্টার কারেন্ট ইলেকট্রিসিটি 51 থেকে 60 পর্যন্ত 10টা করে কোশ্চেন আমরা সলভ করব এক একটা পার্টে। চলো শুরু করা যাক। 51, a 3 ohm resistor having 2 ampere current will dissipate the power of dash। এই কোশ্চেনের অপশনটা ভুল আছে। এখানে রেজিস্ট্যান্স দেওয়া আছে 3 ওহম, কারেন্ট দেওয়া আছে 2 অ্যাম্পিয়ার, পাওয়ার চাইছে। ইজিক্যাল টু আই স্কয়ার আর, কারেন্টের মান দেওয়া আছে 2 অ্যাম্পিয়ার, তাহলে 2 স্কয়ার ইনটু রেজিস্ট্যান্স দেওয়া আছে 3 ওহম, তাহলে 12 ওয়াট পাওয়ারের মান। এখানে সি দাগে যে 6 ওয়াটস দেওয়া আছে ওটা কেটে 12 ওয়াটস করো, ওটা প্রিন্টিং মিস্টেক। 52 দাগের কোশ্চেনটা, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ট্রু। ট্রু কথাটা নিচে দাগ দাও। এ গ্যালভানোমিটার উইথ লো রেজিস্ট্যান্স ইন প্যারালাল ইজ এ ভোল্টমিটার। ভোল্টমিটার কথাটা নিচে দাগ দাও। বি দাগে এ গ্যালভানোমিটার উইথ হাই রেজিস্ট্যান্স ইন প্যারালাল ইজ এ ভোল্টমিটার। প্যারালাল কথাটা নিচে দাগ দাও। সি দাগে আছে এ গ্যালভানোমিটার উইথ লো রেজিস্ট্যান্স ইন সিরিজ ইজ অ্যান অ্যামিটার। ওই সিরিজটা কেটে দাও, কেটে দিয়ে প্যারালাল লেখো। কেন প্যারালাল লিখতে বললাম একটু পরে বলছি। সি দাগে সঠিক উত্তর। ডি দাগে কি বলছে, এ গ্যালভানোমিটার উইথ হাই রেজিস্ট্যান্স ইন সিরিজ ইজ অ্যান অ্যামিটার। অ্যামিটার কথাটা নিচে দাগ দাও। এবার জিনিসটা কি দেখ, গ্যালভানোমিটার একটা ভেরি সেন্সিটিভ ইলেকট্রিক্যাল ডিভাইস। গ্যালভানোমিটারের ভেতর দিয়ে বেশি কারেন্ট ফ্লো করলে গ্যালভানোমিটারটা নষ্ট হতে পারে। এই গ্যালভানোমিটারটাকে বাঁচানোর দুটো পদ্ধতি আছে। একটা পদ্ধতি হলো গ্যালভানোমিটারের সিরিজে ভেরি হাই রেজিস্ট্যান্স ইনসার্ট করা। আরেকটা পদ্ধতি হলো গ্যালভানোমিটারের প্যারালালে ভেরি লো রেজিস্ট্যান্স প্রোভাইড করা। যখন গ্যালভানোমিটারের ভেতর দিয়ে আমি ভেরি হাই কারেন্ট ফ্লো করাতে, মানে গ্যালভানোমিটারের ভেতর দিয়ে কারেন্ট না ফ্লো করিয়ে তার প্যারালালে কারেন্ট ফ্লো করাতে চাই ভেরি হাই কারেন্ট, তখন ভেরি লো রেজিস্ট্যান্স ওখানে লাগিয়ে দিলাম। আমরা জানি ভি ইজিক্যাল টু আই আর, তাহলে আই ইজিক্যাল টু ভি বাই আর। গ্যালভানোমিটার এবং এই শান্ট যে রেজিস্ট্যান্সটা আমি লাগিয়েছি প্যারালালে লাগানোর ফলে আই ইনভার্সলি প্রপোর্শনাল টু আর, কারণ আমরা জানি প্যারালালে ভোল্টেজ সেম। তাহলে গ্যালভানোমিটারের ইন্টারনাল রেজিস্ট্যান্সের তুলনায় যদি ভেরি লো রেজিস্ট্যান্স প্যারালালে লাগানো হয়, এফেক্টিভ রেজিস্ট্যান্স ভেরি লো হওয়ার কারণে এফেক্টিভ কারেন্ট ফ্লো ওই শান্ট সার্কিট দিয়ে অনেক বেশি হাই পরিমাণে ফ্লো করে এবং গ্যালভানোমিটারটা পুড়তে পারে না বা নষ্ট হয় না। আর ভেরি হাই রেজিস্ট্যান্স সিরিজে লাগালে ওর এফেক্টিভ রেজিস্ট্যান্স বেড়ে যায়, আর এফেক্টিভ রেজিস্ট্যান্স বেড়ে যায় বলে গ্যালভানোমিটারের ভেতর দিয়ে হিউজ অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো করে গ্যালভানোমিটারটা পুড়তে পারে না। এবার আসতে হবে আমাকে ভোল্টমিটার আর অ্যামিটারের জায়গায়। ভোল্টমিটার কি মাপে? ভোল্টমিটার ভোল্টেজ মাপে। অ্যামিটার কি মাপে? অ্যামিটার কারেন্ট মাপে। তা অ্যামিটার আইডিয়াল কন্ডিশনে ইন্টারনাল রেজিস্ট্যান্স 0 মনে করা হয় এবং প্র্যাকটিক্যাল কন্ডিশনে ভেরি লো রেজিস্ট্যান্স থাকে। আর ভোল্টমিটারের আইডিয়াল কন্ডিশনে ইনফাইনাইট রেজিস্ট্যান্স মনে করা হয় এবং প্র্যাকটিক্যাল কন্ডিশনে ভেরি হাই রেজিস্ট্যান্স মনে করা হয়। তা গ্যালভানোমিটারের সিরিজে ভেরি হাই রেজিস্ট্যান্স ইনসার্ট করলে সেটা ভোল্টমিটারের ইন্টারনাল রেজিস্ট্যান্সের ইকুইভ্যালেন্ট হয়। আর গ্যালভানোমিটারের প্যারালালে যদি ভেরি লো রেজিস্ট্যান্স লাগানো হয়, আমরা জানি প্যারালাল সার্কিটের এফেক্টিভ রেজিস্ট্যান্স মিনিমাম রেজিস্ট্যান্স থেকেও কম হয়। তাহলে গ্যালভানোমিটারের প্যারালালে ভেরি লো রেজিস্ট্যান্স লাগানো হলে যে রেজিস্ট্যান্স হয় ভেরি লো, যেটা অ্যামিটারের ইন্টারনাল রেজিস্ট্যান্সের ইকুইভ্যালেন্ট। তাহলে এইখান থেকে আমি কনক্লুশনে আসতে পারি গ্যালভানোমিটারের সিরিজে হাই রেজিস্ট্যান্স লাগালে গ্যালভানোমিটারটা ভোল্টমিটারে কনভার্ট হয়, আর গ্যালভানোমিটারের প্যারালালে ভেরি লো রেজিস্ট্যান্স লাগালে গ্যালভানোমিটারটা এমিটারে কনভার্ট হয়। এই হচ্ছে দুটো জিনিস। এবার অপশনগুলো দেখো এবং নিজের থেকে ডিসিশন নাও কি হওয়া উচিত।
তাহলে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ট্রু, ট্রু কথাটা নিচে দাগ দাও। এ দাগে এ গ্যালভানোমিটার উইথ লো রেজিস্ট্যান্স ইন প্যারালাল ইজ এ ভোল্টমিটার। প্যারালালে লো রেজিস্ট্যান্স লাগালে সেটা ভোল্টমিটার না, সেটা অ্যামিটার হয়। ভোল্টমিটার কথাটা নিচে দাগ দাও আর সাইডে একটা অ্যারো চিহ্ন দিয়ে লিখে রাখো অ্যামিটার। যদি ভোল্টমিটার না বলে অ্যামিটার বলতো তাহলে এ দাগের অপশনটা সঠিক হতো। বি দাগে এ গ্যালভানোমিটার উইথ হাই রেজিস্ট্যান্স ইন প্যারালাল, প্যারালাল কথাটা নিচে দাগ দাও ইজ এ ভোল্টমিটার। গ্যালভানোমিটারের প্যারালালে হাই রেজিস্ট্যান্স লাগালে সেটা ভোল্টমিটারে কনভার্ট হয়, প্যারালাল না। যদি সিরিজে লাগাতো এই জিনিসটা হতো তাহলে সেটা সঠিক হতো। তাহলে প্যারালালের নিচে দাগ দাও আর সাইডে একটা অ্যারো চিহ্ন দিয়ে লিখে রাখো সিরিজ। সিরিজে লাগালে তবেই, প্যারালাল না বলে সিরিজ বললে তবেই ভ্যালিড হতো বা সঠিক হতো। সি দাগে এ গ্যালভানোমিটার উইথ লো রেজিস্ট্যান্স ইন সিরিজ কথাটা কেটে আমি প্যারালাল লিখতে বললাম। এখানে প্রিন্টিং মিস্টেকের কারণে সবগুলো অপশনই ভুল আছে, তাহলে সেই জন্য এটা সি দাগটাকে কারেকশন করে দাও আর সি দাগটাই সঠিক উত্তর হবে। এই গ্যালভানোমিটার উইথ লো রেজিস্ট্যান্স ইন সিরিজ আছে ওটাকে এটা প্যারালাল করে দাও, মানে এই সার্কিটটা গ্যালভানোমিটারের প্যারালালে লো রেজিস্ট্যান্স লাগালে এমিটার অ্যামিটারে কনভার্ট হয়। তাহলে সেজন্য সি দাগ সঠিক আছে কারেকশন করার পর। আর ডি দাগে এ গ্যালভানোমিটার উইথ হাই রেজিস্ট্যান্স ইন সিরিজ ইজ অ্যান অ্যামিটার। অ্যামিটার কথাটা নিচে দাগ দাও। সিরিজে হাই রেজিস্ট্যান্স লাগালে সেটা ভোল্ট মিটার হয়, অ্যামিটার না। অ্যামিটারের নিচে দাগ আর সাইডে একটা অ্যারো চিহ্ন দিয়ে লিখে রাখো ভোল্ট মিটার। তাহলে এখানকার অপশন অনুসারে সঠিক উত্তর হবে সি দাগ। কিন্তু কারেকশন করার পর এই কোশ্চেনটা রিলিজ যেই 2014 সালে এসেছিল। 53 দাগে দ্য রেজিস্ট্যান্স অফ এ ফিউ মিটার অফ ওয়্যার কন্ডাক্টর ইন ক্লোজ ইলেকট্রিক্যাল সার্কিট ইজ প্র্যাকটিক্যালি জিরো, লো, হাই, ভেরি হাই। তাহলে কি বলছে এখানে, দ্য রেজিস্ট্যান্স অফ এ ফিউ মিটার অফ ওয়্যার কন্ডাক্টর ইন ক্লোজ ইলেকট্রিক্যাল সার্কিট ইজ প্র্যাকটিক্যালি জিরো হয়। ফিউ মিটার, দেখো কোন একটা সার্কিট আঁকার ক্ষেত্রে এইখানে কিন্তু রেজিস্ট্যান্স, যেটা এইখানে যে তারটা দিয়েছি তারও তো রেজিস্ট্যান্স আছে, কিন্তু সেই তারের রেজিস্ট্যান্স আমরা ক্যালকুলেশনে আনি না, কারণ ছোট্ট একটু তারের রেজিস্ট্যান্স প্র্যাকটিক্যালি জিরো মনে করা হয়, কারণ সেটা এতটাই লো যে সেটা ক্যালকুলেশনে আনা ভীষণ রকম অসুবিধাজনক হয়। তাহলে রেজিস্ট্যান্স অফ এ ফিউ মিটার অফ ওয়্যার কন্ডাক্টর ইন ক্লোজ ইলেকট্রিক্যাল সার্কিট ইজ প্র্যাকটিক্যালি জিরো। কারণ আমরা জানি কপারের রেজিস্টিভিটি 1.59 ইন্টু 10⁻⁻8 ওহম মিটার। 1 মিটার চওড়া, 1 মিটার লম্বা, 1 মিটার প্রস্থচ্ছেদ বিশিষ্ট কোনো কপারের একটা ঘনকের বিপরীত পৃষ্ঠতলের রেজিস্ট্যান্স হলো 1.59 বা 1.6 ইন্টু 10⁻⁻8 ওহম মিটার। তাহলে -8 ওহম, তাহলে সেটা তো ভেরি লো। তাহলে সেই হিসাবে ওই সামান্য একটু কপারের রেজিস্ট্যান্স ভেরি লোই হয় বলে প্র্যাকটিক্যাল ওটাকে জিরো মনে করা হয়। তাহলে এ দাগ সঠিক উত্তর। 54 দাগে if a parallel circuit is opened in the main line কথাটা নিচে দাগ দাও, the current increases in the branches of the lowest resistance, নাকি increase in each branch, নাকি is zero in all branch, না is zero in the highest resistive branch। ছবিটা এঁকে ফেলো তাহলে সহজে বুঝতে পারবে। If a parallel circuit is opened in the main line, parallel circuit টা এঁকে ফেলো। আমি এখানে দুটো আঁকলাম, দুইয়ের বেশি এঁকেও তুমি বুঝতে পারো। এই মেইন ব্রাঞ্চটা কেটে গেল, তাহলে মেইন ব্রাঞ্চটা যদি কেটে যায় তাহলে সার্কিট কমপ্লিট হবে না। সার্কিট কমপ্লিট হবে না বলে সঠিক উত্তর হবে সি দাগ, ইজ জিরো ইন অল ব্রাঞ্চ। 55 দাগে if a wire conductor of 0.2 ohm resistance is double in length, ডাবল কথাটা নিচে দাগ দাও, its resistance become dash। দেখো এখানে কিছু টার্মস এন্ড কন্ডিশন আছে, সেটা হলো স্ট্রেস বা ড্রন আউট কথা যদি বলে তাহলে সেক্ষেত্রে টেনে লম্বা করার গল্প থাকে। ভলিউম সেম রেখে টেনে লম্বা করলে আমরা জানি ভলিউম সমান সমান ক্রস সেকশনাল এরিয়া ইনটু লেন্থ। লেন্থ যতগুণ টেনে লম্বা হয় ভলিউম সেম রাখার জন্য ক্রস সেকশনাল এরিয়া ততগুণ কমে। লেন্থের সঙ্গে যেহেতু ডিরেক্টলি প্রপোর্শনাল রেজিস্টিভিটির সম্পর্ক এবং ক্রস সেকশনাল এরিয়ার সঙ্গে যেহেতু ইনভার্সলি প্রপোর্শনাল সম্পর্ক, সেই জন্য স্কয়ার টাইমে রেজিস্টিভিটির ভেরিয়েশন হয়। প্রথম দিনের ভিডিওতে আমি দেখিয়েছিলাম সেটা মোবাইল কেটে কেটে, মানে মোবাইল বলতে সরি পাওয়ার ব্যাংক কেটে কেটে সেই জিনিসটা। তাহলে ও ক্ষেত্রে যতগুণ টেনে লম্বা করা হয় বা যতগুণ লেন্থে বড় হয় তার স্কয়ার টাইমে রেজিস্ট্যান্স বাড়ে, কিন্তু এখানে কিন্তু ড্রন বা স্ট্রেস কথাটা উল্লেখ করেনি, অতএব এখানে টেনে লম্বা করেনি,
যে কন্ডাক্টর ছিল সেই কন্ডাক্টরটাই শুধুমাত্র লেন্থ ডাবল হয়েছে। মানে জিনিসটা এরকম, লেন্থ যা ছিল এখন শুধু সেই মেটেরিয়ালটাই, কিন্তু লেন্থটা ডাবল হয়েছে। আগে মনে করো এল লেন্থ ছিল, এখন 2L লেন্থ হচ্ছে। তাহলে if a parallel circuit is opened in the main line, the current if a wire conductor of 0.2 ohm resistance is double in length, এটা 0.2 ohm রেজিস্ট্যান্স ছিল, এখন লেন্থ দ্বিগুণ করার ফলে কি হবে, R is equal to rho into L by A, তাহলে R directly proportional to L। ক্রস সেকশনাল এরিয়া চেঞ্জের কথা কিছু ওখানে উল্লেখ করেনি, কারণ এখানে টেনে লম্বা করা হয়নি। তাহলে লেন্থ দ্বিগুণ বাড়িয়েছে, তাহলে রেজিস্ট্যান্স দ্বিগুণ বাড়বে। আগে ছিল রেজিস্ট্যান্স 0.2 ইনটু 0.2 ইনটু 2 সমান 0.4 ওহম, সঠিক উত্তর হবে। তাহলে সঠিক উত্তর এ দেখ। এখানে যদি স্ট্রেস বা ড্রন আউট কথাটা থাকতো, তাহলে সেক্ষেত্রে উত্তর হতো 0.2 ইনটু 2 স্কয়ার সমান 0.2 ইনটু 4, 0.8 ওহম উত্তর হতো। এটা স্ট্রেস বা ড্রন আউট, আর এটা শুধুমাত্র লেন্থ বাড়ানোর জন্য হবে। তাহলে এ দেখ সঠিক উত্তর। 56 দাগে 360 watt bulbs are in parallel across the 60 volt power line if one bulb burns open। ছবিটাকে দেখে নাও, তাহলে সহজে বুঝতে পারবে। Three 60 watt bulbs are in parallel across the 60 volt power line. Three 60 watt bulbs are in parallel across the 60 volt power line if one bulb burns open। একটা বাল্ব যদি কেটে যায়, there will be heavy current in the main line, নাকি rest of the two bulb will not light, now all three bulbs will light, নাকি the other two bulb will light। দেখো যে বাল্বটা কেটে যাবে, বাড়ির কথা চিন্তা করো, বাড়িতে যে আমাদের বাড়ির লাইট ফ্যান এগুলো থাকে সবগুলো প্যারালালে কানেক্টেড থাকে, এখানেও সেই জিনিসটাই করা হয়েছে। বাড়ির একটা বাল্ব যদি কেটে যায়, বাকি বাল্বগুলো তো আর জ্বলবে না এমন হয় না, কারণ বাড়ির সার্কিটটা প্যারালাল সার্কিট সিরিজে থাকলে একটা সার্কিট যদি ডিসকানেক্টেড হয়ে যায়, তাহলে পুরো সার্কিটই ডিসকানেক্টেড হয়ে যায়, তখন কোনো সার্কিটেই পাওয়ার জ্বলে না, মানে লাইট জ্বলবে না লাইট যদি থাকে। এক্ষেত্রে যেহেতু প্যারালাল থাকে, তাহলে সেই জন্য the other two bulb will light, বাকি বাল্ব দুটো জ্বলবে, এই দুটো তো জ্বলবে, কারণ ওটা প্যারালালে ভোল্টেজ সেম ও সার্কিট কমপ্লিট আছে এবং সাফিসিয়েন্ট ভোল্টেজ পাচ্ছে, সেজন্য আদার টু বাল্ব উইল লাইটটা সঠিক উত্তর হবে, ডিফল্ট আউট। 57 থেকে কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। The 4 bulbs of 40 watt each are connected in series। 40 ওয়াটের 4টে বাল্ব আছে যারা সিরিজে কানেক্টেড আছে। ছবিটা এঁকে ফেলি। The 4 bulbs of 40 watt each are connected in series with a battery across them. Which of the following statement is true? সবগুলো 40 ওয়াট করে আছে। কোন একটা ভোল্টেজ সোর্স V এর সঙ্গে কানেক্টেড আছে। The current through the is bulb, in আছে, in কেটে দিয়ে is করো, current through the is bulb is the same। দেখো এটা সিরিজ সার্কিট, সিরিজে কারেন্ট সেম থাকে, তাহলে এই কথাটা সঠিক আছে, সেজন্য এ দেখ সঠিক উত্তর। বি দাগে the voltage across each bulb is not same, নট কথাটা নিচে দাগ দাও। দেখো V is equal to IR, তাহলে V directly proportional to R, সিরিজে কারেন্ট সেম বলে ভোল্টেজ directly proportional to রেজিস্ট্যান্স। এবার আমরা জানি R is equal to V square by P, বাল্বগুলো সেম ওয়াটেজের জন্য সেম ভোল্টেজের জন্য তৈরি করা হয়েছে, তাহলে V ইনভার্স প্রপোর্শনাল টু P, এবং বাল্বগুলোর ওয়াটেজও সেম আছে, তাহলে অতএব প্রত্যেকটা বাল্বের রেজিস্ট্যান্সও সেম, কারণ রেজিস্ট্যান্স ভোল্টেজ এবং পাওয়ারের উপর নির্ভর করে, সেম ভোল্টেজের জন্য তৈরি এবং সেম ওয়াটেজ বলে দিয়েছে, অতএব বাল্বগুলোর রেজিস্ট্যান্স সেম, আর রেজিস্ট্যান্স যেহেতু সেম অতএব ভোল্টেজ ড্রপও সেম হবে।
কারণ ভোল্টেজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু রেজিস্ট্যান্স, সিরিজ সার্কিটে কারেন্ট সেম থাকে সেই জন্য। তাহলে বি দাগের অপশনটা নট কথাটা বলেছে বলে বি দাগ ভুল, আর ভুল বলেই বি দাগ উত্তর হলো না। সি দাগে পাওয়ার ডেসিপেশন ইন ইচ বাল্ব ইজ নট সেম, নট কথাটা নিচে দাগ দাও। দেখো এখানে রেজিস্ট্যান্স সেম আমরা পেয়ে গেছি, কারণ পাওয়ারও সেম, ভোল্টেজ সেম এর জন্য ওরা তৈরি, অতএব রেজিস্ট্যান্স সেম। এবার পাওয়ার ডেসিপেশনের ফর্মুলা P = I²R, সিরিজে কারেন্ট সেম, তাহলে P ডিরেক্টলি প্রপোর্শনাল টু R, প্রত্যেকটা বাল্বের রেজিস্ট্যান্স, অতএব প্রত্যেকটা বাল্বের রটের সেম। আর এখানে নট কথাটা বলেছে, নটের নিচে দাগ দাও, সেই জন্য নট ভুল বলে নটটা উত্তর হলো না, মানে সি দাগ উত্তর হলো না। তাহলে এ দাগ সঠিক উত্তর, আর নান অফ দ্য অ্যাবভ হবে না। 58 দাগ কি বলছে, টু রেজিস্ট্যান্স R1 and R2 are connected in series, সিরিজ কথাটা নিচে দাগ দাও। across the voltage source where R2 greater than R1, যেখানে R2 R1 এর থেকে বড়, the largest drop will be across dash। আমরা এখানে ছবি এঁকে ফেলি। এমন ভাবে ছবিটা এঁকেছি যেখানে R2 greater than R1 হয়। Two resistance R1 and R2 are connected in series across the voltage source where R2 greater than R1, the largest drop will be across dash। সিরিজ সার্কিট V = IR, তাহলে V ডিরেক্টলি প্রপোর্শনাল টু R, R2 রেজিস্ট্যান্স যেহেতু হাই, ভোল্টেজ ড্রপও হাই হবে, তাহলে R2 রেজিস্ট্যান্স হাই হলে ভোল্টেজ ড্রপটাও হাই হবে, তাহলে R2 সঠিক উত্তর। 59 দাগে হোয়াট উইল বি এনার্জি ইউজড, এনার্জি ইউজড কথাটা নিচে দাগ দাও। by the battery if the battery has to drive 6.28 into 10 to the power 18 electrons with potential difference of 20 volt across the terminal। রাজপুতের 1.2 পেজ বের করো। 1.2 পেজে দেখো মাঝের দিকে লেখা আছে 1 coulomb is equal to charges of 6.28 into 10 to the power 18 electrons, তার মানে 6.28 into 10 to the power 18 ইলেকট্রন মানে 1 coulomb, আর এখানে সেই পরিমাণ কোয়ান্টিটি ইলেকট্রন দেওয়া আছে, তাহলে ওটা 1 coulomb তার ইকুইভ্যালেন্ট হবে। আমরা জানি W = QV, তাহলে এখানে Q আধান কত, আধান দেওয়া আছে আমরা এই যে 6.28 into 10 to the power 18 ইলেকট্রন, তার মানে ওটা তো 1 কুলম্ব, তাহলে 1 কুলম্ব। ভোল্টেজ কত দেওয়া আছে 20 ভোল্ট, তাহলে 21 into 1 = 20 জুল হবে, তাহলে সঠিক উত্তর 20 জুলস। ডিফল্ট অফ সঠিক উত্তর। 60 দাগ a closed switch, closed কথাটা নিচে দাগ দাও, সুইচ হ্যাজ এ রেজিস্ট্যান্স অফ ড্যাশ। দেখো ওপেন সুইচের রেজিস্ট্যান্স ইনফাইনাইট হয়, আর ক্লোজ সুইচের রেজিস্ট্যান্স 0 মনে করা হয়, তাহলে সঠিক উত্তর এখানকার অপশন অনুসারে এ দাগ 0। আর ইনফাইনিটি যেটা লেখা আছে তার পাশে একটা অ্যারো চিহ্ন দিয়ে লিখে রাখো ওপেন সুইচ, তার পাশে লিখে রাখো ওপেন সুইচ।